আপনাদের আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আমি রেজাউল করিম রনির প্রবন্ধটি পেয়ে খুশি হয়েছিলাম যে এটা নানান ধরনের, যাকে আমরা থিওরিটিক্যাল বা তত্ত্বীয় অভিব্যক্তিমূলক আলোচনা বলি, সেটার অভিমুখ উন্মুক্ত করবে। এবং আমরা জানি যে সাজ্জাদ শরীফ এই বিষয়ে আলোচনা করার জন্য প্রস্তুত মানুষ এবং তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়েছেনও দেখা যাচ্ছে। রনি একটা কাজ করেছে, সে কাজের মধ্যে একটু চালাকি আছে, যেটা রনি নিজেও লিখেছেন তার প্রবন্ধের মধ্যে, এবং সাজ্জাদ ভাইও আলাপ করলেন। আলাপটা হলো এই যে আগামবেনের বইটা থেকে রনির নামটা নিয়েছে, কেবল নামটা হলো দ্য এন্ড অফ দ্য পয়েম, নামটা কেবল নিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে অ্যাস্থেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা রনি লিখে দিয়েছে, সাজ্জাদ ভাই সেটা ব্যাখ্যা করেছেন, আপনারা খেয়াল করেছেন, কিন্তু রনির প্রবন্ধের মধ্যে সেটা বলেও দিয়েছে যে এক্স্যাক্টলি যে অ্যাস্থেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওই এন্ড অফ দি পয়েম, মানে কবিতার শেষাংশ, কবিতার শেষ, ওই আলাপ নামটা এসছে, সেই দিকে আলাপ না নিয়ে রনি এটাকে ব্যবহার করেছে হলো কবিতার পরিসমাপ্তি হিসাবে, মানে কবিতার যুগের, কবিতার প্রাধান্যের এরকম একটা পরিসমাপ্তি হিসাবে নামটা ব্যবহার করেছেন। সাজ্জাদ ভাই এটা নিয়ে যেহেতু পরিষ্কার আলাপ করেছেন, ফলে সেই কথাটা আমি আবার বলছি না। অন্যদিকে বাদিওর যে বই, বা পার্টিকুলারলি ওই লেখা দ্য এজ অফ দ্য পয়েটস, এটাও রনি আসলে এক্স্যাক্টলি বাদিওর যে প্রপোজিশন সে অর্থে ব্যবহার করেনি। মানে এর মধ্যে একটা, রনির এই লেখার মধ্যে আইডিয়ার দিক থেকে অ্যাম্বিশন আছে, কিন্তু আবার একদিক থেকে ফাঁকিও আছে, মানে ওই অর্থে ব্যবহার করেনি, যেটা সৈয়দ ভাই এটাও পরিষ্কার করেছেন যে এজ অফ দি পয়েটস মানে এটা আসলে মানে দার্শনিকদের বা ওই সময়ের দর্শনের নিন্দামূলক একটা লেখা, যে তিনি বলছেন যে দার্শনিকরা তাদের দায়িত্বটা পালন করছে না, দায়িত্ব পালন করছে কবি। আপনারা জানেন যে এই কথা আসলে একটা ভিন্ন অর্থে হাইডেগারও বলেছিলেন, যে কবিরা দার্শনিকদের অগ্রগামী, একটু ভিন্ন অর্থে, কিন্তু এই ধরনের একটা আলাপ এই দার্শনিকদের মধ্যে, 20th সেঞ্চুরির অনেক দার্শনিকের মধ্যে আসলে আলাপটা আছে, যে দর্শন তার পুরনো দায়িত্ব পালন করতে পারছে কিনা। সেই অর্থে তিনি বলছেন যে এই সময়ের মধ্যে, বুঝতেই পারছেন যে যুদ্ধ হচ্ছে, এটা আসলে পুরো ইউরোপের এই চিন্তাভাবনা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কে নিয়ে খুবই আবর্তিত, খুবই কেন্দ্রীভূত। কারণ প্রথম বিশ্বযুদ্ধ ওদের জন্য একটা ভয়াবহ ঘটনা ছিল, যে দার্শনিক যুক্ততা, লিপ্ততা এবং নিশ্চয়তার মধ্যে তখন ইউরোপীয়রা ছিল 19th সেঞ্চুরিতে, যে আমরা আলোকিত, আমরা যুক্তিশীল, আমরা রেনেসা পরবর্তী একটা অসাধারণ সময়ের মধ্যে আছি। তো এটা তো আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ভেঙে দিয়েছে, একদম শেষ, চুরমার করে দিয়েছে। ফলে যে ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে ইউরোপীয় থেকেছে, কলোনি চালিয়েছে, সমস্ত পৃথিবীকে সিভিলাইজেশন শিখিয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বেসিক্যালি সেটার একটা এন্ড ছিল। এটার বিচিত্র প্রকাশ আমরা সমস্ত জায়গায় দেখেছি, সাহিত্যে সবচেয়ে ভালোভাবে দেখেছি, এবং দার্শনিকরা বলার চেষ্টা করেছেন ব্যাপকভাবে যে আসলে দর্শন যে দায়িত্ব এই সময়টাতে পালন করার কথা সেটা পালন করতে পারেনি। এই আইডিয়াটাকে একটু অন্য অর্থে রনি তার প্রবন্ধে ব্যবহার করেছেন, এবং আমি মনে করি যে তিনি গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। ওই মূল যে বইয়ের রেফারেন্স তিনি দিয়েছেন তার সঙ্গে ফুল কোহেরেন্সটা তৈরি হয় না এই প্রবন্ধে, কিন্তু তিনি এই কাজটা করে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কারণ তিনি যে টুইস্টটা করেছেন, তিনি বলছেন যে কবির কাল শেষ, তার মানে কি, মানে কবির মাস্তানির কাল শেষ। তিনি ব্যাপারটাকে এইভাবে নিয়েছেন যে একজন কবি তার কালকে শাসন করছে, ধর্ম তৈরি করছে, যেমন হোমার ইয়াদের জন্য ধর্ম তৈরি করেছিলেন, গ্রিকদের জন্য। আমাদের সামনে তো একটা বিরাট উদাহরণ আছেই, আমাদের রবীন্দ্রনাথ আরবান বেঙ্গলি কালচার্ড যে ভদ্রলোক শ্রেণী, তার জন্য রিলিজিয়ান তৈরি করেছেন, পেরেছেন।
এবং বাঙালি মুসলমান জনগোষ্ঠী এক অর্থে নজরুলকে খুব অ্যানালিটিক্যাল কায়দায় নয় কিন্তু ইমোশনালি প্রায় সেই অর্থে ব্যবহার করতে চায় যে এ সাপ্লায়ার অফ রিলিজিয়ান। কথাটা একদম কাব্যের জগতে নতুনও না, এগুলো ম্যাথু-আর্নল্ডরা বহু আগেই প্রচার করেছেন যে এই কালের নবীর কাজ কবিরা করবেন। এখন ওই যে করবেন কিছু লোক করেছে বলেই তো আইডিয়াটা এসছে, ওটা শেষ হয়েছে। রনি টুইস্ট করে আলোচনাটাকে এখানে নিয়ে এসছে যে কবির কাল শেষ হয়েছে। এটা ঠিক আগামবেন বা বাদিওর যে একজ্যাক্ট যে ধারণা, সেই ধারণার সঙ্গে এটা ঠিক মিলবে না পুরোপুরি, কিন্তু সেটা রনি বলেই নিয়েছে যে আমি একটা অন্য অর্থে কথাটা ব্যবহার করেছি। এখন এই যে কবির শাসনের কাল, কবি কালকে শাসন করছে, এরকম একটা কন্ডিশন যে আমাদের যুগে আর বর্তমান নেই, এটা 20th সেঞ্চুরির কিন্তু মোটামুটি কমন একটা কথা, যদিও লোকেরা ভিন্ন ভিন্ন অর্থে বলেছে। এবং এই ধরনের একটা কথাও তো আসলে খুব চাউর আছে 20th সেঞ্চুরির অ্যাস্থেটিক্সে, বিশেষ করে কাব্য আলোচনায়, যে মহাকবির জন্ম অসম্ভব হয়ে গেছে এই কারণে। আমরা খুব ট্র্যাডিশনালি বাংলা বিভাগের সমালোচনা সাহিত্যে এগুলো মুখস্থ কথাবার্তার মতো বলি যে ফ্র্যাগমেন্টেড টাইমসের মধ্যে আসলে সমস্ত কিছু একত্রে জোড়ার আগে একটা পুরো টাইম কল্পনা করা, এটা আসলে এখনকার মানুষের পক্ষে আর পসিবল না। ফলে এই ধরনের একটা আইডিয়া আছে যে এখনকার দিনের ওই মহাকাল, মহাবয়ান বা মহাকবিত্রতা তৈরি করবে অসংখ্য মানুষের সম্মিলিত একটা প্রয়াস, যেটা একত্র হয়ে জিনিসটা তৈরি করবে, ওই কালটা তৈরি করবে কবিতার অথবা নতুন ভাষার। কবিতা মানে তো নতুন ভাষা, বেসিক্যালি নতুন কালের আবিষ্কৃত নতুন ভাষার যে প্রাধান্য, যে আধিপত্য, সেটা তৈরি করবে। এই ধরনের কথাবার্তা কিন্তু ভিন্ন ভিন্নভাবে লিটারেরি জোনে চালু আছে, পার্টিকুলারলি 20th সেঞ্চুরি সম্পর্কে। আমার ধারণা রনি তার প্রবন্ধের মধ্যে এই ব্যাপারটায় প্রধানত ধরার চেষ্টা করেছেন, এবং কোথাও কোথাও যেহেতু তিনি দার্শনিকদের কাব্যতত্ত্বের স্মরণ নিয়েছেন, ফলে নতুন কথাবার্তা বলতে পেরেছেন। যেমন ধরো যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি। অন্য মানে বলছে যে আধুনিক সময়ের এই বিচ্ছিন্নতাকামী স্বভাবের চিহ্ন এই জন্য আধুনিক কবিতাকে বিষাদের খনি করে তুলেছে। এই যে একটা বাক্য, আমরা এটা সবাই জানি যে আধুনিক কবিতার বিষণ্ণতার, বিষাদ বা নেতিবাচকতা, নাস্তিক, সুধীন দত্তের ভাষায় আমরা নাস্তিক কথাটা খুব ব্যবহার করি। এই নাস্তিক খুবই বিখ্যাত একটা ব্যাপার। এখন এটার 100 রকম ব্যাখ্যা কিন্তু আসলে আছে, প্রচুর ব্যাখ্যা। সবচেয়ে বাংলা ভাষায় সবচেয়ে কমন ব্যাখ্যাটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কেন্দ্রিক একটা ব্যাখ্যা, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ধ্বংসাত্মক। আমি একবার অল্প বয়সে যখন আরেকটু বেশি বিপ্লবী ছিলাম, তখন একটা প্রজেক্ট এইরকম নেওয়ার চেষ্টা করেছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে বাংলা অঞ্চল আসলে কি কি ক্ষতি হয়েছিল এক্স্যাক্টলি, যে কারণে বাংলা কবিতা তো বিষাদগ্রস্ত হয়ে উঠছিল। এরকম একটা আলাপ জড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ওই যে বিষণ্ণতার কথাটা, বিষাদের কথাটা, ওটাকে রনি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পেরেছে। তার কারণ রনি একটা ভিন্ন পার্সপেক্টিভ থেকে থিওরিক্যালি এটাকে ফ্রেম করেছে। আরেকটা ব্যাপার রনির প্রবন্ধের মধ্যে আছে, সেটা আমার ধারণা বেশ মনোযোগ পাওয়ার যোগ্য। এটা সাজ্জাদ ভাই মার্ক করে নাই বলে আমি বললাম। এটা আল মাহমুদের ক্ষেত্রে প্রযোজ্য কি না সেটা অন্য আলোচনা হতে পারে, কিন্তু আলাপটা দারুণ। কিন্তু রনি বলছে, রনি দাবি করছে, রনির প্রিমাইজটা কি, প্রবন্ধের প্রিমাইজটা হলো তে বলছে যে এই কালটা এমন নয় যেটা কবিরা শাসন করবে, বরং কবিরা এমন যে কালের শাসনে থাকবে। কবিরা কালের শাসনে আছে, থাকবে না, আছে, ধরা যাক। এরপরে রনি যেটা বলছেন সেটা হলো এই যে কবি আত্মরক্ষাটা, একটা ব্যাখ্যাও দিয়েছেন আল মাহমুদের ক্ষেত্রে। সেই ব্যাখ্যাটা যেমন সাজ্জাদ ভাই গ্রহণ করেন নাই, গ্রহণ করা যাবে কি যাবে না সেটা ভিন্ন কথা, কিন্তু এটা ব্যাখ্যা প্রসেস হতে পারে যে যখন কবি কালের অনুগামী হয়ে উঠলেন, রনি লিখছেন আত্মরক্ষার্থে, তখন তিনি কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এখানে রিস্কি কথাটা ব্যবহার করা হয়েছে। ঝুঁকির মধ্যে পড়লেন, সেই ঝুঁকিটা হলো এই, যেটা আমরা বলি যে আপনি ব্যক্তিত্বের সঙ্গে কালের অথবা আপনার সময়ে যে ডমিনেন্ট ডিসকোর্স গুলো আছে তার বিপরীতে দাঁড়াতে পারছেন কিনা। এটা তো শুধু ব্যক্তিত্বের প্রশ্ন নয়, আর্টের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ওই দাঁড়াতে গিয়েই আপনি আসলে ভাষাটা তৈরি করেন। আপনি আসলে কাব্যিক ভাষা বলেন, অ্যাস্থেটিক্স বলেন, নিজে তৈরি করেন, এটা আসলে তার বিপরীতে গিয়েই তৈরি করেন। সুতরাং এই ধরনের কথাবার্তা এবং প্রপোজিশন আছে, কিন্তু সম্ভবত আমিও সাজ্জাদ ভাইয়ের সঙ্গে একমত খানিকটা যে রনি
এই ব্যাপারে এই পুরো ব্যাপারটা আল মাহমুদের ক্ষেত্রে বা আল মাহমুদকে ফ্রেম করার জন্য, ফ্রেম খারাপ অর্থ নয়, কাঠামো তৈরি করার জন্য যেভাবে ব্যবহার করেছেন, আল মাহমুদের ক্ষেত্রে সেটা সেভাবে ব্যবহার যোগ্য কিনা এটা ভাবার অবকাশ আছে। আল মাহমুদ যে বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটরি কবি, এই কথাটা রনির প্রবন্ধের মধ্যে পরিষ্কারভাবে আছে, কিন্তু তার মধ্যে কতগুলো লিমিটেশন তিনি দেখানোর চেষ্টা করেছেন। তার মধ্যে একটা হলো, যেমন এই ক্রিটিকটা আমার বিবেচনায় সবচেয়ে ভালোভাবে, অতি সংক্ষেপে এবং সবচেয়ে ভালোভাবে ফরহাদ মজার করেছেন। ফরহাদ মজারের মোকাবেলা বইয়ের ভূমিকায় এই প্রসঙ্গটা আছে। এটা একটা অসাধারণ 2-3 বাক্যের ক্রিটিক, কিন্তু খুব একটা লোকে খেয়াল করেছে কিনা আমি জানি না, রনি কিংবা সজল ভাই এটা মনে আছে কিনা। উনি ভূমিকায় বলছেন যে আল মাহমুদ একজন কবি, এত বড় কবি, সবাই জানে আল মাহমুদ বড় কবি, যখন তিনি এখানে সাপ্রেস ছিলেন তখনও সবাই জানতো আল মাহমুদ বড় কবি। এত বড় কবি, তিনি একটা ইসলামিক গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি একটা পলিটিক্যাল ইসলামিক গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু তার এন্টার কাব্য সাধনার মধ্যে থিওলজিক্যালি ব্যাপারটাকে পরীক্ষা করার কোনো অ্যাটেম্প নাই। মানে এটা তো একটা থিওলজি, তো এটা একটা, যদি আমি পলিটিক্স করি তার একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা থিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে তো মোকাবেলা করতে হবে। আমি তার সঙ্গে মিশে ভালো খারাপ যাই হোক, কিন্তু আমার কাব্যের মধ্যে বা আমার চিন্তা চর্চার মধ্যে বা আমার অ্যাকচুয়াল যে এক্সিস্টেন্স, একজন কবির জন্য এক্সিস্টেন্স কি, তার অ্যাস্থেটিক্যাল নিরীক্ষা, তার ভাষিক নিরীক্ষা, তার অন্তর্গত যে থিম নিয়ে তিনি কাজ করেন তার নিরীক্ষা, এগুলো তার অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে যুক্ত করে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে মাহমুদ কখনোই গেলেন না। এটা মোকাবেলার ভূমিকার মধ্যে মন্তব্য করছেন। আমি মনে করি যে এই ধরনের অভিযুক্ত আসলে তোলাই যেতে পারে, যে আপনি পার্টি সংশ্লিষ্টতার মধ্যে থাকবেন, আপনি পাবলিকলি ওই ব্যাপারটাকে এন্ডোর্স করবেন এবং উপরে তুলে ধরবেন, অথচ আপনি এটার সঙ্গে দার্শনিক কিংবা বা থিওলজিক্যাল তো দূরের কথা, এমনকি অ্যাস্থেটিক্যাল কোনো মোকাবেলা করবেন না, তাহলে আপনি তো ডেফিনেটলি এটা ক্রিটিসিজমের মুখোমুখি হবেন। সুতরাং এই ক্রিটিসিজম আগে থেকে কিছু কিছু হলেও চালু আছে এবং সেটার নানান ধরনের যৌক্তিকতা আছে। কিন্তু আমরা যদি বলি, রনি যেভাবে বললেন, যে একেবারে 19 সেঞ্চুরিতে রেনেসাঁস পরবর্তী বাংলা কবিতার যে অ্যাস্থেটিক্স, সেটার ফ্রেমিং এর মধ্যে আল মাহমুদ কাজ করেছেন, তাহলে বোধহয় ব্যাপারটাকে খানিকটা রিডিউস করা হয়, এটা বোধহয় একটা রিডাকশনিস্ট একটা অ্যাটিটিউড হবে। এটা আসলে পসিবল না। আল মাহমুদও এই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন বলে মনে হয় না, অন্তত আমি আমার লেখাপত্রে একাধিক জায়গায় এটা দাবি করেছি। দাবিটা হলো এই, আপনারা জানেন যে আল মাহমুদের কবিতা প্রসঙ্গে আলাপ করলেই আপনি 10টা প্রবন্ধ পড়লে 7টা প্রবন্ধের মধ্যে এই আলাপ পাবেন যে আল মাহমুদ করছে কি, দরদ মরদ এই শব্দ ব্যবহার করছে, আহা কি চমৎকার, আনাজ শব্দ ব্যবহার করেছে। সোনালী কাবিন সম্পর্কে আলাপ করেন, আপনি 10টা প্রবন্ধ পড়লে 7টার মধ্যে এটা পাবেন। যেনবা এই শব্দগুলো উড়ে এসে জুড়ে বসেছে, যেনবা এই শব্দগুলো ব্যবহারের কোনো অ্যাস্থেটিক্যাল পার্সপেক্টিভ নাই, যেনবা এই শব্দগুলো ব্যবহার করার একটা মোক্ষম জায়গা তৈরি করার জন্য পুরো কবিতার মধ্যে কোনো প্রকল্প নাই, যেনবা এই শব্দগুলোর যে এক্সটার্নাল প্রেজেন্স, সেই প্রেজেন্সের মধ্যে পুরো কবিতার যে ইন্টারনাল মিনিং অথবা প্রজেকশন অথবা তার যে থিম, তার যে থিওরাইজেশন, এই ব্যাপারগুলোর সঙ্গে ইন্টারনাল, আমরা যেটাকে বলতে পারি অর্গ্যানিক বা জৈবিক কোনো সম্পর্ক নাই। এইভাবে কিন্তু আলোচনাটা করা হয়। জাল মাহমুদের কৃতিত্ব কি, জাল মাহমুদ দরদ মরদ রতি এসব ব্যবহার করেছে। নো, থিংস আর নট সো ইজি। এটা তো নিঃসন্দেহে আল মাহমুদের সোনালী কাবিন কাব্যের মধ্যে ওই বৃহত্তর প্রেক্ষাপটটা সম্পূর্ণরূপে হাজির আছে এবং প্রপোজিশনটা হাজির আছে, যে কারণে আমি সোনালী কাবিন নিয়ে আমার লেখার শেষ লাইনটা এই বলে শেষ করেছিলাম। আমি বলেছিলাম যে আল মাহমুদের সোনালী কাবিন বেসিক্যালি বাংলাদেশের 60-এর দশকের যে জাতীয়তাবাদ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশতেহার। আমি এটা স্টিল ওন করি এই অর্থে যে আপনি একটা আরবান প্যারাডাইমের মধ্যে শিক্ষা করছেন, জীবনযাপন করছেন, আরবান প্যারাডাইমের মধ্যে রাজনীতি করছেন, রাষ্ট্র কল্পনা করছেন, জাতীয়তাবাদী প্রকল্পটা রাষ্ট্র কল্পনা, তার মধ্যে রাষ্ট্র কল্পনা থাকে, ফিক্সেশন থাকে না, ফলে পরে গোলমাল হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু একটা রাষ্ট্র কল্পনা তো আছে। আপনি তো ভবিষ্যৎ প্রজেক্ট করছেন, প্রজেক্ট করেই জাতীয়তাবাদ করছেন। এই পরিপ্রেক্ষিতের মধ্যে আপনি ঢাকায় একটা আধা বিকশিত আধা অবিকশিত
একটা আরবান প্যাটার্নের মধ্যে রাজনীতিটা ফ্রেম করছেন। তার মধ্যে তার অ্যাস্থেটিক্যাল প্রোডাকশনও আছে। আরবান প্রোডাকশন তো আছেই, যার কয়েকজনের নাম সাজ্জাদ শরীফ তার আলোচনায় বলেছেন। তারা তো কাব্য চর্চা করছেন এবং চমৎকারভাবেই করছেন, এবং তারা স্বীকৃতও বটে, সব জায়গায় উল্লেখিত হচ্ছেন। এই পরিপ্রেক্ষিতের মধ্যে বাদ পড়েছে কারা? বাদ পড়েছে আসলে বৃহৎ বাংলা। এই পরিপ্রেক্ষিতের মধ্যে বৃহৎ গ্রাম বাদ পড়েছে। কোন গ্রাম? এখন গ্রাম কি নাই? প্রত্যেক আধুনিক কবির মধ্যে কিন্তু গ্রাম আছে, কিন্তু গ্রাম থাকাটা মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপার হলো যে আপনি কি হিসেবে আছে, এটাকে জনগোষ্ঠী হিসেবে আছে নাকি প্রকৃতি হিসেবে আছে। আপনি যে কোনো আরবান অ্যাস্থেটিক্যাল প্যাটার্ন থেকে, পলিটিক্যাল প্যাটার্ন থেকে আমরা গ্রামের কথা বলতে পারেন। আপনি বলতে পারেন আহা কি সুন্দর, এখানে মানে নদী আছে, পাখি আছে, গাছপালা আছে, ও গ্রাম তো আছেই। না, এই গ্রাম নয়। যে গ্রাম তার এন্টায়ার প্রোডাকশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন, তার কন্ডিশন, তার জনগোষ্ঠী, যে মানুষগুলো এক্স্যাক্টলি যে আকারে ওখানে হাজির আছে, ওই প্যাটার্নটা সহ আপনার প্রকল্পের মধ্যে আছে কিনা সেটাই হলো দেখার বিষয়। এই জিনিস আসলে আমাদের আরবান 50s এবং 60s এর জাতীয়তাবাদী হিসেবে কোনো না কোনোভাবে চিহ্নিত করা যায়, এরকম মানে আর্টিস্টিক প্রোডাকশনের মধ্যে আসলে ছিল না। আল মাহমুদ খুবই বড় কবি, বড় আর্টিস্ট। তার আমার বিবেচনায় প্রধান কারণ হলো যে আল মাহমুদ ঢাকা শহরের সেন্ট্রাল প্রজেক্টের মধ্যে, প্রকল্পের মধ্যে, জাতীয়তাবাদী প্রকল্প বলেন, রাজনৈতিক প্রকল্প বলেন, অ্যাস্থেটিক্যাল প্রকল্প বলেন। আমি অ্যাস্থেটিক্যাল প্রকল্পের কথাটাকে বিশেষভাবে গুরুত্ব দিব, তার কারণ রেজাউল করিম রনির প্রবন্ধে এটাকেই বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পের মধ্যে আল মাহমুদই বেসিক্যালি এই ছোট্ট আরবান গণ্ডির বাইরের বৃহৎ যে বাংলা, সেই বাংলাকে হাজির করেছেন। এই বাংলাকে হাজির করাটা শুধু কথার কথা বা মুখে বলা নয়, শুধু রেফারেন্স আকারে নয়। আল মাহমুদ সেটার আত্মাটা আবিষ্কার করেছেন। আবিষ্কার করে এমন এক ভাষা তৈরি করেছেন, যেই ভাষাটা সেই বৃহৎ জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করবে, এবং তারপর তিনি হাজির করেছেন। কিন্তু এর বাইরে আরো কথা আছে। আল মাহমুদকে এই জন্য কিন্তু ইতিহাসটা আবিষ্কার করতে হয়েছে। আল মাহমুদকে এই জন্য জনগোষ্ঠী আবিষ্কার করতে হয়েছে। একটা শুধু অনার্য শব্দ ব্যবহার, আল মাহমুদ অনার্য প্রচুর ব্যবহার করেছেন, এটা মোটেই মূল্যহীন নয়, কিন্তু অনার্য শব্দের ভিতর দিয়ে পুরো ব্যাপারটাকে এইভাবে ঠেসে দেয়া যেত না, যদি আল মাহমুদের ওই আবিষ্কার একেবারেই স্বতন্ত্র চিহ্নযুক্ত না হতো। আমার প্রপোজিশন হলো এই, যে শুধু এই আবিষ্কার নয়, এই জাতীয়তাবাদী কিংবা আরবান প্রজেক্টকে একদম প্রান্ত পর্যন্ত প্রসারিত করতে পারার সাফল্য নয়। আমি একটু আমার লেখায় বিস্তারিত লিখেছিলাম যে আল মাহমুদের প্রজেক্ট কিন্তু আসলে জসিমউদ্দিনের মতো নয়, একদম উল্টা। আল মাহমুদ মোটেই প্রান্তে চলে যেতে চান নাই। আল মাহমুদ আসলে প্রান্ত দিয়ে কেন্দ্র দখল করতে চেয়েছেন। এটা মাওবাদী অর্থে নয়, তার একটা নিজস্ব জাতীয়তাবাদী প্যাটার্ন ছিল, এবং আমাদের খুব সংকীর্ণ জাতীয়তাবাদ দিয়ে সেটাকে ব্যাখ্যা করা যাবে না, সেটা অন্য লম্বা আলোচনা। আমি শুধু বলবো যে এই যে কাজটা করেছেন, এটা আমি রেজাউল করিম রনির একদম মানে প্রবন্ধের একটা প্রধান প্রজেক্ট এর সঙ্গে ভিন্নমত পোষণ করে বলবো, এটা আসলে তার অ্যাস্থেটিক্যাল ভেঞ্চারও বটে। আমি বলবো যে তার অ্যাস্থেটিক্যাল ভেঞ্চার, এবং সেই অ্যাস্থেটিক্যাল ভেঞ্চারটা না থাকলে তিনি আসলে এই কথাটা, এই কাজটা করতে পারতেন না। এটা আল মাহমুদও বলতেন যে এই আমরা 30-এর আধুনিকতার মধ্যে কাজ টাজ করছি, তা আমরা ভিন্ন কিভাবে করব, আমি বৃহৎ বাংলার কিছু শব্দ, উপকরণ, অনুষঙ্গ এগুলো ব্যবহার করছি। কিন্তু আল মাহমুদও বলতেন কবিদের ক্ষেত্রে, আমি শামসুর রহমানকে নিয়ে লেখার সময় লিখেছি যে কবিদের ক্ষেত্রে নিজেদের সম্পর্কে নিজেদের স্টেটমেন্টকে অত বেশি পাত্তা দিতে হয় না। যেমন শামসুর রহমান সারা জীবন এটা দাবি করেছেন যে তিনি আধুনিক কবিতা লিখছেন, কিন্তু আমি আমার প্রচুর লেখায় এটা দেখিয়েছি যে শামসুর রহমানের কবিতার প্রধান উপাদান, প্রকাশ, অ্যাস্থেটিক্স, এগুলোর সঙ্গে আসলে 30 অ্যাস্থেটিক্সের খুব সামান্যই মিল আছে। প্রথম 2 বইয়ের পরে মিল নাই বললেই চলে। আল মাহমুদেরও এই দাবিকে, এবং তার যে ইয়েটা কপিটা সাজাদ ভাইয়ের হাতে আছে, এটারও ফ্ল্যাপে যে পরিচয় লেখা আছে সেখানে এক্স্যাক্টলি কথাটাই লেখা আছে। আমি বলবো যে এটাতে আমি বিভ্রান্ত হতে সম্মত হব না। আমি বলবো যে আল মাহমুদের প্রজেক্ট একই সঙ্গে তার অ্যাস্থেটিক্যাল প্রজেক্টও বটে, এবং সেই অ্যাস্থেটিক্যাল প্রজেক্টের কারণেই রেজাউল করিম রনি তার প্রবন্ধের মধ্যে যতটা আশঙ্কা করেছেন, আমি আল মাহমুদের কাব্যের যে কাল তৈরি করা, আল মাহমুদ স্বয়ং তার কাল তৈরি করা, পুরো কালকে শাসন করা অর্থ নয়, সেটা আসলে একটা রেটরিক্যাল কথা, কিন্তু আল মাহমুদের কাব্য যে
কাব্যের কালকে শাসন করবে, করার হিম্মত রাখে, তার ক্যাপাবিলিটি তার আছে, এই ব্যাপারে আমি প্রায় নিশ্চিত, এবং সে নিশ্চয়তা আপনাদের সঙ্গেও আমি ভাগাভাগি করছি। একটা চমৎকার থিওরিটিক্যালি লোডেড তত্ত্বীয় অভিব্যক্তি সম্পন্ন একটা প্রবন্ধ উপস্থাপনের জন্য এবং সেটা সম্পর্কে খুবই প্রস্তুত আলোচনা করার জন্য আমি আজকের প্রাবন্ধিক রেজাউল করিম রনি এবং আলোচক সাজ্জাদ শরীফ দুজনকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের ধৈর্যের জন্য, এবং আরো ধৈর্য আশা করছি, কারণ আমরা প্রায় সারাদিন আজকে এখানে থাকবো। ধন্যবাদ সবাই। সুধীবৃন্দ, কবি আল মাহমুদ স্মরণে আলোচনার অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের প্রাবন্ধিক এবং আলোচককে একাডেমির পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা এখন চা বিরতি নেব। চা বিরতি শেষে আমরা 15 মিনিটের জন্য এই বিরতি নিচ্ছি। আমরা আবারও এখানে জড়ো হব। শুরু হবে লেখক ও অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ স্মরণে অনুষ্ঠান। সেই সময় আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আপনাদের সকলকে চা বিরতিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ।